আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন আর আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষের ভিড়। সড়ক রেলপথের মতো শেকড়ের টানে নদীপথেও যাত্রা করছেন রাজধানীবাসী। ঈদযাত্রার স্বস্তি মিলছে মুন্সিগঞ্জের ২ মহাসড়কে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বাড়লেও নেই কোনো যানজট। অল্প সময় টোল দিয়ে পাড়ি দিতে পারছে পদ্মা সেতু। অপরদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে গতরাতে যানবাহনের চাপ থাকলেও সকালে সেটি কমে গিয়েছে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যানবাহন এবং যাত্রীর চাপ বেশি। থেমে থেমে চলছে যানবাহন। টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। এদিকে সদরঘাটের ব্যবস্থাপনা নিয়ে স্বস্তি প্রকাশ করলেও ঘাট পর্যন্ত পৌঁছাতে কিছুটা ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ যাত্রীদের। আর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষণীয়। এখন যাব মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মঈনুদ্দিন সুমন। সুমন, পদ্মা সেতু টোল প্লাজা দিয়ে যাত্রী পারাপারের চিত্র কেমন দেখছেন? হ্যাঁ মুশফিক, আমি রয়েছি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা এবং আমার পিছনের যে চিত্রটা দেখানো যায় মোটর সাইকেলের দীর্ঘ সারি এবং বেলা বাড়ার সাথে সাথে এটি আরো দীর্ঘায়িত হচ্ছে এবং পিছনেও প্রচুর বড় হয়ে গিয়েছে। কয়েক হাজার মোটর সাইকেল রয়েছে পারাপারের অপেক্ষায়। তবে ভোর সকাল থেকেই এই চিত্রটা ছিল কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। তবে দূরপাল্লার বাস, ট্রাক এবং মাইক্রোবাসের সংখ্যাও অল্প সংখ্যক হলেও ভোর সকাল থেকে প্রচুর পরিমাণে পার হয়েছে বলে আমাকে জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। তবে আমি একটু দেখানোর চেষ্টা করব যে আমার পিছনে এবং সামনে দুনো সাইডেই পদ্মা সেতু টোল প্লাজার অভিমুখে যাওয়ার জন্য প্রচুর সংখ্যক মোটর সাইকেল রয়েছে। এখানে 2টি লেন রয়েছে মোটর সাইকেলের, এটি দিয়ে পারাপার হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে যে অন্যান্য লেনগুলি রয়েছে সেগুলিতে দূরপাল্লার যানবাহন নেই বললেই চলে, খুব কম, এবং তারা সহজে এসেই টোল দিয়ে পাড়ি দিতে পারছে পদ্মা সেতু। তবে মুন্সিগঞ্জের আরেকটি মহাসড়ক রয়েছে ঢাকা চিটাগাং মহাসড়ক। গতকাল সন্ধ্যার পর থেকে অনেক যানজট থাকলেও সকাল থেকে আমরা খবর পেয়েছি এখান থেকে এবং দেখেছি আসার সময় মহাসড়কে যে এখানে কোনো যানবাহন মানে ধীর গতিতে হলেও স্বাচ্ছন্দ্যে তারা পাড়ি দিতে পারছে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে। তবে পদ্মা সেতুর টোল প্লাজার যেই চিত্রটি রয়েছে মোটর সাইকেল যে সংখ্যাটা এটাই বেড়ে চলছে এবং দীর্ঘায়িত হচ্ছে। তো এই ছিল পদ্মা সেতু প্রান্ত থেকে সর্বশেষ তথ্য। মুন্সিগঞ্জ থেকে জানছিলাম সড়কের চিত্রের খবর। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের আরেক সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, ট্রেনের শিডিউল কেমন দেখছেন? ট্রেনগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা এবং যাত্রীরা পুরো ব্যবস্থাপনা সম্পর্কে কি বলছেন? মুশফিক, পবিত্র ঈদুল আজহার যে ছুটি সরকারি অফিস আদালতে এবং বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানে সেটি আজকে থেকে শুরু হয়েছে এবং প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা বা গ্রামে আপনজনদের সঙ্গে ঈদ কাটানোর জন্যে শহরের বাসী অর্থাৎ রাজধানীবাসী যারা ঢাকাতে থাকেন তারা আজকে থেকে তাদের গ্রামের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা করতে শুরু করেছেন। এবং আমরা সকাল থেকে কারণ এই কমলাপুর রেল স্টেশনে এসে অবস্থান করছি এবং এখানে আমরা যাত্রীদের যতগুলো ট্রেন রাজধানীর থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছে তার প্রায় প্রত্যেকটি ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। অর্থাৎ শিডিউল বিপর্যয়ের যে নিয়মিত ঘটনা সচরাচর যেটি ঘটে থাকে সেই ধরনের কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। এখন এই মুহূর্তে তিস্তা এক্সপ্রেস যেটি রাজধানী থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই ট্রেনটিও তাদের যে শেষ হুইসেল সেটি বাজিয়ে দিয়েছে। অর্থাৎ একেবারে 7:30টায় যেটি যাবার কথা সেটি 5 মিনিট বিলম্বে অর্থাৎ 7:35-এই তাদের যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা করছেন। এবং এখানেও এই ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন
রাজধানীবাসী গ্রামের উদ্দেশ্যে আপনজনের উদ্দেশ্যে রওনা করেছে এবং ট্রেনের যে ছাদ সেই ছাদেও প্রচুর যাত্রী আমরা দেখতে পাচ্ছি এবং ভেতরের যে অংশ ভেতরের অংশেও পুরোপুরি একেবারে যাত্রীতে পরিপূর্ণ রয়েছে। এখানে আসার পরে আমরা যাত্রীদের অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে নিয়মিত যে ভোগান্তিগুলো আছে টিকিট কালোবাজারি থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো গত বছরগুলোর তুলনায় অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক বেশি কম হয়েছে এবং তারা তেমন কোনো ভোগান্তি বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা শুরু করে ট্রেনের অভ্যন্তরে আসা পর্যন্ত যাদের কাছে ট্রেন যাত্রা সত্যিকারের টিকিট রয়েছে শুধু তাদেরকেই এই প্ল্যাটফর্মের ট্রেন যাত্রা সত্যিকারের টিকিট রয়েছে শুধু তাদেরকেই বিশেষ বিজিবি সদস্যরা সহ তাতে যাত্রীদের টিকিট যাত্রা একেবারে নির্বিঘ্ন এবং সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এবং তারা তৎপর রয়েছেন। এছাড়া আমরা যদি আরেকটু বলতে চাই, অন্য যে ট্রেনগুলো রয়েছে অর্থাৎ এই 7:30টার পরের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো তাদের যে নির্ধারিত প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মগুলোতে এসে পৌঁছেছেন এবং সেগুলো এখানকার যারা কমলাপুর রেল স্টেশনে যারা কর্মকর্তা রয়েছেন ম্যানেজার রয়েছেন তারা বলছেন যে এখন থেকে পরবর্তীতে ঈদের যে স্পেশাল ট্রেন রয়েছে এবং নিয়মিত ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো পরবর্তীতে ঈদের যে স্পেশাল ট্রেন রয়েছে এবং নিয়মিত ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো একেবারে নির্ধারিত সময়ে ছেড়ে যাবে, অর্থাৎ এবারের ঈদ যাত্রাটিও সম্পূর্ণ নির্বিঘ্ন হতে পারে, সম্পূর্ণ নির্বিঘ্ন হবে এবং কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটবে না, এমনটি তারা জানিয়েছেন। মুশফিক, ঈদে ঘরমুখ যাত্রীদের ট্রেন যাত্রার খবর জানছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে। ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় যাত্রীদের অনেকেই নৌপথে বাড়ি ফেরেন। তবে বেশ কয়েক বছর ধরে চাঁদপুরে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজের জন্য এখানে অপেক্ষমান যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নেই। বিশ্রামাগার, যাত্রী ছাউনি ও টয়লেটের অভাবে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এসব বিবেচনায় ঈদে ঘরমুখ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুত হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম নৌবন্দর চাঁদপুর লঞ্চ টার্মিনাল স্বস্তি আর আরামদায়ক ভ্রমণের জন্য দক্ষিণাঞ্চলবাসী বেছে নেন লঞ্চ। প্রতিদিন দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ঢাকা চাঁদপুর নৌ রুটে যাতায়াত করেন। ঈদের সময় যাত্রীদের চাপ বাড়ায় এই নৌপথে 30টিরও বেশি লঞ্চ প্রস্তুত রয়েছে। তবে চাঁদপুর আধুনিক নৌবন্দর নির্মাণ কাজ ধীর গতিতে চলায় নানা সমস্যা ও ভোগান্তি শুরু হয়েছে। একদিকে গ্যাংওয়ে ও পন্টুন সংকট, অন্যদিকে লঞ্চঘাটের যাতায়াতে সড়কের বেহাল অবস্থা। প্রবেশপথে সড়কটিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি আর ভোগান্তি নিয়ে এখন যাতায়াত করতে হচ্ছে চাঁদপুর লঞ্চঘাটে। ঈদকে সামনে রেখে তড়িঘড়ি করে গ্যাংওয়ে, পন্টুন ও সড়ক সংস্কারের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। আসন্ন ঈদকে সামনে রেখে আমরা চাই যে যাত্রীদের নিরাপত্তা এবং এই যাত্রী সেবা, লঞ্চঘাটে যাত্রী ছাউনিটা দরকার, এরপর মা বোনদের বসার যে একটা ব্যবস্থা দরকার, এই ব্যবস্থাটা নাই। ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ নজরদারি শুরু করেছে। যাত্রীরা যেন সহজে আমাদের পন্টুনে ওঠানামা করতে পারে, আমরা সার্বক্ষণিক এখানে নিয়োজিত আছি এবং কোনো ধরনের নৌডুবি, নৌযান ডুবি, যে কোনো ধরনের নৌযান ডুবিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। এদিকে ঈদকে ঘিরে চাঁদপুর লঞ্চ টার্মিনালে তৈরি করা হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম। ঘরমুখ মানুষ তারা সুন্দরভাবে লঞ্চে আরোহণ করতে পারে সে ব্যাপারে আমাদের লঞ্চ ঘাটের প্রস্তুতি প্রায় শেষ, জেটির কাজও শেষ। ফিটনেসবিহীন কোনো নৌযান এই সময়ে চলাচল করতে না পারে এবং সাথে সাথে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাতে কোনো লঞ্চ এই চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যেতে না পারে অথবা আসতে না পারে। এনটিভি নিউজ ডেস্ক। গুমের ঘটনায় র্যাবের গোয়েন্দা শাখা মূল কালপ্রিট হিসেবে কাজ করেছে। বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া গুম সংক্রান্ত দ্বিতীয় দফার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গুমের ভয়াবহতা জনগণকে দেখাতে হরর মিউজিয়াম তৈরির কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গুমের সাথে জড়িত প্রত্যেকের বিচার দেশের মাটিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় তদন্ত প্রতিবেদন জমা দেয় গুম কমিশন।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুম কমিশনকে প্রতিবেদন অনুযায়ী আশু পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন। এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এখন পর্যন্ত 1850 অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে, যার সংখ্যা 3000 ছাড়িয়ে যেতে পারে। বাহিনীগুলোর ভেতর সবচেয়ে বেশি সংখ্যক র্যাব সদস্য গুমের সাথে জড়িত ছিল জানিয়ে তিনি বলেন, পদোন্নতি ও পুরস্কারের আশায় গুম এবং হত্যাকাণ্ডে সংস্থাটির সদস্যরা অংশ নেয়। গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। ভালো পোস্টিং, ভালো পজিশন, বিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। প্রধান উপদেষ্টা গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন বলে জানান শফিকুল আলম। গণভবনে বানানো হতে পারে হরর জাদুঘর। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে একটা ভয়াবহ যেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে। নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে ব্যাংক হিসাবে লেনদেন করতে পারে সে ব্যাপারে দ্রুতই আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাস্টিস মিনিস্ট্রি তাদেরকে এটা জানাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতিসংঘের কাছে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায় বলে জানান গোয়েন লুইস। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে। গোয়েন লুইস বলেন, রাখাইনে মানবিক করিডোর হবে কি না সেটা নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের উপর। এ বিষয়ে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নেবে না। Participation and inclusion of all political parties is something that prevents very polarized positions and potentially unrest. But I think the circumstances need to be looked at and the decision of the government needs to be looked at. জমে উঠছে রাজধানীর কোরবানির পশুর হাট। ক্রেতারা ভিড় করতে শুরু করেছে। নগরীর হাটগুলোতে অধিকাংশ ক্রেতারা ভিড় করছেন দাম যাচাই করতে। ছোট থেকে মাঝারি আকারের গরুর দিকে নজর অধিকাংশ ক্রেতাদের। নাজিবুর রহমানকে সাথে নিয়ে রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। কোরবানির ঈদের প্রহর ঘনিয়ে আসতেই বাড়ছে পশুর হাটে ক্রেতার ভিড়। অনেকেই এখনো আসছেন পশু দেখতে, পছন্দ হলে করছেন দামাদামি। বেচাকেনা তেমন না থাকলেও হাটগুলোতে পশুর সংখ্যা পর্যাপ্ত। বরাবরের মতোই ক্রেতাদের আগ্রহের শীর্ষে ছোট থেকে মাঝারি গরু। দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ সন্তুষ্ট আর কেউ বলছেন দাম কিছুটা বাড়তি। ক্রেতা হিসাবে মোটামুটি আমরা সন্তুষ্ট। মাঝারি সাইজের গরু আমাদের বেশি পছন্দ হচ্ছে। ক্রেতা এখন আপাতত আজকে থেকে ভালোই শুরু হয়েছে। 2 দিন আগে আরো আসছিলাম, তখন তেমন গরু হাট দেখি নেই, অনেকগুলো শেড খালি ছিল। দিনভর ক্রেতাদের আনাগোনা থাকলেও বড় গরু নিয়ে এখনো অনিশ্চয়তায় আছেন বিক্রেতারা। এই যেমন চুয়াডাঙ্গার আব্দুল হাকিম গাবতলী হাটে নিয়ে এসেছেন কালামনিক নামের শাহিওয়াল জাতের গরু। তার দাবি গরুটির ওজন হবে 45 থেকে 50 মনের মতো। নাম রেখেছি কালামানিক। 20 লাখ দাম চাচ্ছি, 13 লাখ হলে বিক্রি হবে গরুটা। একই চিত্র অন্য সব বড় গরু নিয়ে আসা বিক্রেতাদের। পাচ্ছেন না ক্রেতা। মেহেরপুর থেকে গরু নিয়ে এসে 13টা, এখনো পর্যন্ত একটা গরু বিক্রি করতে পারিনি। তো আমি এখন তো গরু বিক্রি করতে পারিনি, মনে করেন দাম ভালো বলছে না। আর মাঝারি আকারের গরুর দাম 1.5 থেকে 2 লাখ টাকা হাঁকাচ্ছেন বিক্রেতারা। ছোট আকারের গরু 80,000 থেকে 1 লাখ টাকায় কিনছেন ক্রেতারা। যারা ছাগল কিনতে চান তাদের গুনতে হচ্ছে 10 থেকে 30,000 টাকা। বৃহস্পতিবার থেকে পুরোদমে বেচাকেনা শুরু হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
645 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক সহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে আজ এই মামলাটি করেন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এজাহারে বলা হয়, তানভীর আহমেদ অন্যদের যোগ সাজসে জালিয়াতির মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা বর্ণনা ও প্রতিবেদনের মাধ্যমে 2021 সালের 1 মার্চ থেকে 2024 সালের 17 নভেম্বর পর্যন্ত 645 কোটি 47,10,758 টাকার বেশি আত্মসাৎ করেছেন। এছাড়া সম্পদ বিবরণী দাখিল না করা এবং 85 লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য মেলায় সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উৎসাহিত করেছে এবং তা ভয়াবহ প্রহসন বলে মন্তব্য করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্বব্যাংক ও এডিবির পরামর্শে আরইবিকে সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, বিশ্বব্যাংক ও এডিবির পরামর্শে সরকার যে পথে হাঁটছে সেটি বাস্তবায়িত হলে পল্লী বিদ্যুৎ খাত সম্পূর্ণ বাণিজ্যিক খাতে পরিণত হবে। এতে করে গ্রামীণ জনপদের প্রান্তিক মানুষের বিদ্যুৎ পাওয়ার সুযোগ সীমিত হয়ে আসবে বলেও জানান শামসুল আলম। এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতির চলমান বিবাদ নিরসনে ক্যাবের পক্ষ থেকে দেয়া 5 দফা সুপারিশ আমলে নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।